নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগহোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমার প্রধান যে বিষয়বস্তু সেটা হলো সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিন। এটা মিনারেল কিংডম থেকে নেওয়া একটা হোমিওপ্যাথিক মেডিসিন। আশা করব আপনারা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। এর যদি আমি পুরো নামটা বলি তাহলে বলবো যে সাইলেশিয়া টেরা। এই ওষুধটা সিলিকন থেকে তৈরি করা হয়। এই সিলিকনটা থাকে মাটিতে, এই সিলিকনটা থাকে বালিতে, এই সিলিকনটা থাকে কাঁচে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এই মেডিসিনটা আপনারা যে গ্রহণ করবেন বা সেবন করবেন এর মেন উপকারিতাগুলো কি কি আছে। তো প্রথমেই বলে রাখি যে এটা একটা কিন্তু ডিপ অ্যাক্টিং মেডিসিন, আর এটা আপনি কিন্তু অ্যাজ এ শর্ট টার্ম পিরিয়ডের জন্যও ব্যবহার করতে পারেন বা অ্যাজ এ আপনি কনস্টিটিউশনাল রেমেডি হিসাবে ব্যবহার করতে পারেন। এবার যদি আমি আপনাকে মেন কাজগুলো বলি তাহলে বলবো দর্শকবৃন্দ, এই ওষুধটা কিন্তু আপনার হাড়ে খুব ভালো কাজ করে, আপনার কার্টিলেজে খুব ভালো কাজ করে, আপনার স্কিনের যদি কোনো সমস্যা হয় সেটাতে খুব ভালো কাজ করে, এছাড়াও আপনার পাকস্থলীর যদি কোনো সমস্যা হয় সেখানেও খুব ভালো কাজ করে, বা হজম সম্বন্ধিত কোনো সমস্যা হয় তাতে খুব ভালো কাজ করে। এবং এর কিন্তু আরও অন্যান্য, ধরুন যে কোনো একটা ওষুধের বা কোনো একটা ভ্যাকসিনের যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটাকেও কাটাতে বা সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে উপশম করতেও কিন্তু এই ওষুধটা খুব বেশি ব্যবহার করা হয়। দর্শকবৃন্দ, যদি এই সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটা অ্যাজ এ কনস্টিটিউশনাল রেমেডি হিসাবে ধরা হয় তাহলে কিন্তু আপনাকে আগে এই সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনের রোগী মানচিত্রটা খুব ভালো করে বুঝতে হবে। এই রোগী মানচিত্র জানার আগে আমরা যেটা মেন জানবো সেটা হলো সাইলেশিয়ার মাইন্ড বা সাইলেশিয়ার মানসিক সিমটমটা কী। দর্শকবৃন্দ, এই সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটা কাঁচের গুঁড়ো থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক ওষুধ। তো কাঁচের যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু এই সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে দেখতে পাওয়া যায়। কাঁচ আমরা দেখেছি যে সেটা ভাঙবে কিন্তু মুড়ে যাবে না, অর্থাৎ এর যে একটা আইডিয়া থাকবে বা এর যে একটা ভাবনা চিন্তা থাকবে সেটা কিন্তু একটা ফিক্সড থাকবে। এ প্রচুর পরিমাণে শক্ত এবং শান্ত স্বভাবের হবে। এর যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাকে বলতে চাই তাহলে বলবো যে একটা মহিলার, ধরুন একটা হাইলি এডুকেটেড বা হাইলি সোসাইটির একটা ব্যক্তির সাথে তার বিয়ে হলো। বিয়ে হওয়াতেই সেই মহিলাটা সেই লোকটার সাথে বা সেই ব্যক্তিটার সাথে সে কিন্তু কোনো প্রকাশ্যে বা রাস্তায় যেতে তার একটা লজ্জাবোধ হয়। কেন লজ্জাবোধ হয়? কারণ সে সেই হাইলি ব্যক্তিটার মতো হাইলি এডুকেটেড নয় বা হাইলি ইনকাম করতে পারছে না, বা সেই মহিলাটা মডার্ন নয়। সেইটা যেন প্রকাশ্য লোকরাস্তায় লোকজন তার মান সম্মান নিয়ে যেন টানাটানি না করে, সেটা নিয়ে সে প্রচুর পরিমাণে বিষণ্ণতায় থাকে, সে প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে থাকে। সে নিজেকে সেই লোকটার সামনে প্রুভ করার জন্য বা সেই হাইলি এডুকেটেড ব্যক্তিটার সামনে প্রুভ করার জন্য বা নিজেকে প্রমাণ করার জন্য বা তার সমসাময়িক হওয়ার জন্য সে কিন্তু সব রকমভাবে চেষ্টা করতে থাকে। সে চেষ্টা করে যে ব্যক্তিটার ওঠা বসা, পড়াশোনা বা কতদূর হাইলি এডুকেটেড হলে বা কতটা মডার্ন হলে সে সেই লোকটার সাথে বা সেই ব্যক্তিটার সাথে সে সুখে শান্তিতে সংসার করতে পারবে বা প্রকাশ্য রাস্তায় সে কিন্তু বেরোতে পারবে। সে সেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে এবং এটাতে তার কিন্তু প্রচুর পরিমাণে একটা অ্যাংজাইটি, একটা দুঃখ, একটা দুশ্চিন্তা এগুলো কিন্তু লেগে থাকে। এবং তার সাথে সে কিন্তু প্রচুর পরিমাণে সেই জিনিসগুলো শেখে, বা যদি সে এডুকেশনালি সেই লোকটা থেকে বা সেই ব্যক্তিটা থেকে পিছিয়ে থাকে সে কিন্তু চেষ্টা করে যে সেই লোকটার সমসাময়িক হওয়ার। সে কিন্তু হাইলি এডুকেটেড হওয়ারও চেষ্টা করে বা সে শেখে। এবং যতদিন না সে মডার্ন হচ্ছে বা যতদিন না সে হাইলি এডুকেটেড হচ্ছে ততদিন কিন্তু সে মানতে রাজি হয় না এবং সে সবসময় ভীত থাকে বা ভয় পায়। এই ধরনের পেশেন্ট কিন্তু, বা তাকে যদি আপনি মাইকে বা কোনো একটা স্টেজে তুলে দিলেন, তাকে কোনো একটা কিছু পারফরমেন্স করতে দিলেন, সে কিন্তু সেই জায়গাটায় পারফর্ম করতে পারে না। তার নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্সের একটা অভাব হয়, বা নিজেকে তার মনে হয় অ্যাজ এ একটা মহিলা হয়ে বা একটা ব্যক্তি হয়ে আমি কি করে এই সব লোকেদের সামনে কথা বলবো, লোক আমার সম্বন্ধে কি কথা বলবে, আমার না কোনো পোস্ট আছে, না কোনো প্রফেশন আছে, আমি কোনো ডক্টর, লয়ার বা ইঞ্জিনিয়ার বা কোনো হাইলি প্রফেশনাল কেউ নয়, তাতে কিনা লোক আমাকে মান সম্মান দেবে, লোক আমার কথা মেনে চলবে, লোক আমাকে ভালোবাসবে, এইগুলো নিয়ে সে কিন্তু ভাবতে থাকে। এবং তার এই সব চিন্তাভাবনা করে তার কিন্তু একটা ফিক্সড গোল সে সেট করে যে আমি এই জিনিসটা হয়ে দেখাবো লোকের সামনে, এবং সে সেটা নিয়ে প্রচুর পরিমাণে ভাবতে থাকে। সে এইগুলো নিয়ে ভাবতে ভাবতে সে কিন্তু নিজেকে একটা নার্ভাস মনে করে, লোকেদের সামনে সে যেতে ভয় পায়। কোনো অনুষ্ঠান বাড়িতে সাইলেশিয়ার পেশেন্ট কিন্তু যেতে ভয় পায়, কারণ সে মনে মনে ভাবে বা সে নিজের মধ্যেই ভাবে যে তার মধ্যে বা এত কিছু কম থাকা সত্ত্বেও লোকে তাকে কি বলবে বা এত কেন কম আছে, সেই কমতি নিয়ে বা তার এডুকেশন বা তার টাকা পয়সা, তার প্রফেশন, এগুলো নিয়ে লোকে যদি উপহাস্য করে, লোকে যদি হাসাহাসি করে, সেইটা নিয়ে সে প্রচুর পরিমাণে ভয়ে থাকে, সে সেইটা নিয়ে প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে থাকে, সে সেইটা নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু একটা বিষণ্ণতায় ভোগে। এবং সে
এই সব চিন্তাভাবনা বা দুশ্চিন্তার মাঝে সে কিন্তু প্রচুর পরিমাণে একা থাকতে ভালোবাসে, সে নিজেকেই নিজে ভালোবাসে, সে আপন মনে থাকতে পছন্দ করে। এই সব ব্যক্তিদেরকে বলা হয় মনোম্যানিয়া। নেক্সট বলবো দর্শকবৃন্দ, সাইলেশিয়ার মধ্যে আরেকটা বেশ পিকিউলার সিমটম দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা পিন মেনিয়া দেখতে পাওয়া যায়। এরা এই পিনটা নিয়ে প্রচুর পরিমাণে ভাবে, এরা এই পিনটা নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় থাকে, এরা পিন জোগাড় করে, পিন নিয়ে খেলে, আবার পিন নিয়ে ভয় পায়। এই সমস্যাটাকে বা এই সিচুয়েশনটাকে আমরা কিন্তু পিন মেনিয়া বলি। এই পিন মেনিয়াও সাইলেশিয়ার পেশেন্টদের মধ্যে বা রোগীদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং সে নিজের যে ফিক্সড একটা গোল করে বা তাকে এই জিনিসটা করতে হবে, তাকে লয়ার হতে হবে, তাকে ডক্টর হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে আইএএস বা আইপিএস এরকম একটা লেভেলে যেতে হবে, না হলে লোক সম্মুখে বা প্রকাশ্যে সে যখন বেরোবে তার মান সম্মান হানি ঘটবে। এই ভেবে সে কিন্তু একটা ফিক্সড গোল সেট করে এবং তার সর্বশ্রেষ্ঠ একটা চেষ্টা করে যায় যে তার ফিক্সড গোলটা কী করে সে কমপ্লিট করবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে সাইলেশিয়ার পেশেন্টের মাথার সিমটমগুলো বা মাথার সমস্যাগুলো কী কী হবে। সাইলেশিয়ার মাথার যে সমস্যা সেটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পিকিউলিয়ার সিমটম বা খুব বেশি পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায়। এতে দেখা যায় যে পেশেন্টের ঘাড় থেকে ডান দিকে বিশেষ করে চোখ পর্যন্ত বা কপাল পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যথা হয়। অর্থাৎ আপনি যখন কোনো পেশেন্টকে দেখবেন আপনার মনে হবে সে বাঁ দিকটা দেখাচ্ছে, কিন্তু তার ডান দিকেই তার কিন্তু প্রচুর পরিমাণে হেডেক হবে। হেডেকটা উঠবে কোত্থেকে না ঘাড়ের পেছন দিক থেকে উঠবে, ডান দিকের চোখ বরাবর একটা কিন্তু হেডেক বা মাথা ব্যথার সৃষ্টি হবে, একপার্শ্বীয় মাথা ব্যথা হবে এবং এই মাথা ব্যথাটা প্রচুর পরিমাণে হবে। আপনি যদি এই মাথা ব্যথার সমস্যায় যদি আপনি সাইলেশিয়ার মেন্টালের সাথে ম্যাচ করে বা আপনার পাকস্থলীর সিমটমের সাথে ম্যাচ করে, তাহলে আপনি কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে আপনি কিন্তু মাথা ব্যথায় সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, সাইলেশিয়ার পেশেন্টদের মধ্যে দেখা যায় যে মাথার যে টপ পোর্শনটা আছে অর্থাৎ ভার্টেক্স যে পোর্শনটা আছে সেই পোর্শনটায় একটা বাস্টিং হেডেক হয়, মনে হয় তার মাথাটা বাস্ট করে বেরিয়ে যাচ্ছে এবং মাথা ব্যথাটা ঠিক ভার্টেক্সের জায়গাটায় বা টপ অফ দ্য হেডে বেশি করে দেখতে পাওয়া যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ সাইলেশিয়ার কানের সমস্যা। কানের সমস্যাটাও সাইলেশিয়ার কিন্তু খুব ভালো একটা সিমটম বা এ ধরনের পেশেন্টও কিন্তু আমরা বেশিরভাগ টাইমে দেখতে পাই। কারো কানের পর্দা যদি ফেটে যায় বা কারো কান থেকে প্রচুর পরিমাণে পুঁজ বেরোচ্ছে, সেইটা কোনো কারণে হয়তো পর্দা ফাটার জন্য পুঁজ বেরোচ্ছে বা আদার্স কোনো কারণের জন্য অটোরিয়া সমস্যা হচ্ছে। যদি দেখা যায় যে তার কানে আঘাত লেগেছিল বা জল ঢুকেছিল বা সে সাঁতার কাটছিল সেখান থেকে হয়তো তার কানে কোনো ইনজুরি হয়েছে, যদি এরকম কিছু সমস্যা দেখতে পাওয়া যায় আপনি সাইলেশিয়া সেবন করতে পারেন। এতে কি হবে যে আপনার কানের সমস্যাটা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সেরে যাবে এবং খুব ভালো রকমের আপনি একটা উপকার পাবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ পাকস্থলীর সমস্যা। পাকস্থলীর সমস্যা আমরা দেখতে পাই যে সাইলেশিয়ার পেশেন্ট কিন্তু গরম খাবার কোনো কিছু খেতে পারে না বা তার কোনো খেতে ইচ্ছেও হয় না। নেক্সট তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের কিন্তু মাংস খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তারা মাংস খেতে পছন্দ করে না। এই ধরনের পেশেন্টদেরকে দেখা যায় যে তারা কিন্তু প্রচুর পরিমাণে শীত কাতুরে হয়, তারা শীত গ্রীষ্ম বর্ষা কোনো একটা চাদর গায়ে মুড়ি দিয়ে শুতে বেশি ভালোবাসে। ইভেন গরমেও সে ঘেমে যাচ্ছে, তার প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, কিন্তু সে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তারা কিন্তু চাদর ছাড়া বা চাদর মুড়ি ছাড়া বা চাদর গায়ে দেওয়া ছাড়া তারা কিন্তু শুতে পারে না। নেক্সট বলবো দর্শকবৃন্দ সাইলেশিয়ার যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটা আছে বা সাইলেশিয়া পেশেন্টের কোষ্ঠকাঠিন্যের যে লক্ষণটা আছে সেটাও বেশ গুরুত্বপূর্ণ। এই মেডিসিনটা বাচ্চা থেকে বুড়ো বা বাচ্চা থেকে বয়স্ক যে কেউ কিন্তু সেবন করতে পারেন। এই মেডিসিনটার প্রধান সিমটমটা হলো যে প্রচুর পরিমাণে কোদ দিয়ে পায়খানা করতে হয় বা মলত্যাগ করতে হয়। কোদ সাধারণত দিলে কিন্তু পায়খানা বা মলত্যাগ বেরোতে চায় না বা মল বেরোতে চায় না, মলদ্বার প্রচুর পরিমাণে শুষ্ক হয়ে যায়। যদিও বা প্রচুর পরিমাণে কোদ দিয়ে যদি মল বেরিয়েও যায়, মলটা কিন্তু বেরিয়ে আবার কিন্তু ঝোলা গুড়ের মতো আবার উপরের দিকে উঠে যায় বা আবার উপরের দিকে ঢুকে যায়। যদি আপনি এ ধরনের সমস্যা দেখেন তাহলে কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। মহিলাদের ক্ষেত্রে যদি কনস্টিপেশনের কোনো সমস্যা হয় সাইলেশিয়া কিন্তু খুব ভালো কাজ করে। এদের ক্ষেত্রে দেখা যায় বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড শুরু হওয়ার আগে বা পিরিয়ড চলাকালীন বা পিরিয়ড শেষ হওয়ার পরে যদি কোনো কারণে কনস্টিপেশনের সমস্যা হয় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তাহলে আপনি সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে বিভিন্ন গ্ল্যান্ডের কেসেও কিন্তু সাইলেশিয়া খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যদি কোনো কারণে দেখা যায় যে আপনার গলার গ্ল্যান্ড ফুলে গেছে, আপনার পায়ের কুচকির যে গ্ল্যান্ডটা আছে সেটা ফুলে গেছে, হার্ডনেস চলে এসছে, একটা শক্তভাব চলে এসছে, প্রচুর পরিমাণে ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হচ্ছে, প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, আপনি ব্যথায় থাকতে পারছেন না বা কোনো গ্ল্যান্ড থেকে কোনো কারণে ফেটে পুঁজ বেরোচ্ছে, যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ সাইলেশিয়ার স্কিন সিমটমটা কি বা চর্মের সমস্যাটা কি।
এই চর্মের সমস্যা বা স্কিন সিমটম যদি আমি সাইলেশিয়ার বলি দর্শকবৃন্দ, তাহলে বলবো যে মোস্ট অফ দ্য কেসে বা মোস্ট অফ দ্য পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এতে দেখা যায় যে ছোট থেকে বড় যে কোনো টাইপের ব্রণ, যে কোনো টাইপের ঘা, যে কোনো টাইপের কাটাছেঁড়া, আঘাত লাগা, যেটা কিনা একদিন ছোট ছিল এবং ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, এবং অনেক পেশেন্টদের মধ্যে দেখা যায় যে এই ঘাগুলো বা এই আলসারগুলো বা এই ফোড়াগুলো শুকোতে কিন্তু অনেকদিন টাইম লাগে। যে ফোড়াটা 2 থেকে 3 দিনের মধ্যে শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত থাকে এবং প্রচুর পরিমাণে সেটা রস বেরোতে পারে বা পুঁজ বেরোতে পারে। যদি আপনি এরকম সমস্যা দেখেন, সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। এর সাথেও দর্শকবৃন্দ, এই যে ছোট থেকে বড় ঘা বা ফোড়া এগুলো যে আছে, এইগুলো কিন্তু কি করে যে যখন সে আস্তে আস্তে করে হিল আপ হচ্ছে, যখন সে আস্তে আস্তে করে মিটিয়ে যাচ্ছে বা মিলিয়ে যাচ্ছে, তখন সে অসংখ্য ছোট 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 একটা দাগ রেখে যাচ্ছে, একটা স্কার মার্ক রেখে যাচ্ছে। আমরা বেশিরভাগ আজকাল দেখতে পাই 18 থেকে 25 বছর ছেলে মেয়েদের মধ্যে কিন্তু অনেক রকমের ব্রণের সমস্যা থাকে, ব্রণও প্রচুর পরিমাণে হচ্ছে তাদের। ব্রণের এটা ওটা প্রোডাক্ট তারা মাখছেন, কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট তারা মুখে মাখছেন এবং প্রচুর পরিমাণে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করছেন, ফ্রিকুয়েন্টলি ইউজ করছেন। তাতে কি হচ্ছে, তাদের কিন্তু ব্রণ সেরে যাচ্ছে, এটা ঠিকই, কিন্তু ব্রণের যে দাগগুলো আছে সেই দাগগুলো রয়ে যাচ্ছে। এই সব ব্যক্তিদের সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। কারণ সাইলেশিয়া কি করে যে আপনার যে অ্যাকনিটা হয়েছে বা আপনার যে ব্রণটা হয়েছে বা ব্রণের যে দাগটা হয়েছে বা যে কোনো ঘায়ের যদি কোনো দাগ থাকে, সেই দাগটাকে আস্তে আস্তে সে হিল করে তুলবে। সেই জায়গাটায় প্রচুর পরিমাণে যে স্কার টিস্যু যেটা ফর্মেশন হয়ে আছে, যেটা কিনা আপনার মুখের সৌন্দর্যটাকে নষ্ট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, বাচ্চাদের মধ্যে দেখা যায় যে কোনো একটা ভ্যাকসিনেশন নেওয়ার ফলে তাদের কি হয় যে কোনো একটা ঘা বা ফোড়া থাকে, সেই ফোড়াটা কিন্তু পেকে যায় বা ফেটে পুঁজ বেরোতে পারে। তাদের ক্ষেত্রেও সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। যখন আমরা সাইলেশিয়া মেডিসিনটাকে কোনো একটা পেশেন্টকে প্রেসক্রিপশন করি বা যখন আমরা দিই, তখন কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ডিসাইড করে যে ঘায়ের কন্ডিশনটা বা আলসারের যে কন্ডিশনটা সেটা কী টাইপের, তাতে কি পুঁজ ফর্মেশন হবে কি পুঁজ ফর্মেশন হবে না। যদি পুঁজ ফর্মেশন হওয়ার থাকে তাহলে কি করে সাইলেশিয়া মেডিসিনটা তাতে পুঁজ ফর্মেশন করে এবং তাতে কি হয়, ঘাটা পেকে ফেটে যায়। আর যদি দেখা যায় যে ঘায়ের মধ্যে পুঁজ ফর্মেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে কি করে সাইলেশিয়া মেডিসিনটা যে ঘাটাকে আস্তে 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 করে হিল করে দেয় এবং সেই জায়গাটায় যে স্কার মার্কটা হয় সেটাকেও কিন্তু তুলতে সাহায্য করে। অর্থাৎ আপনি যখন সাইলেশিয়া মেডিসিনটা সেবন করছেন, তখন কিন্তু যে ঘায়ের জন্য বা যে সমস্যার জন্য আপনি সাইলেশিয়া মেডিসিনটা সেবন করছেন, যদি ঘাটাতে পুঁজ হওয়ার থাকে তাহলে পুঁজ হবে, যদি ঘাটাতে পুঁজ হওয়ার না থাকে তাহলে ঘাটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং সেই জায়গাটাই আস্তে আস্তে স্কার মার্কটাও মিলিয়ে যাবে। এই জন্যই সাইলেশিয়া মেডিসিনকে বলা হয় সার্জিক্যাল নাইফ। কারণ এতে কি হয় যে কোনো রকম কোনো অপারেশন ছাড়াই বা কোনো রকম কোনো সার্জারি ছাড়াই আপনার ঘা থেকে বা আপনার ঘায়ের সমস্যা থেকে এই মেডিসিনটা কিন্তু পুঁজ বের করতে প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করে। তাই আমরা এই মেডিসিনটাকে সার্জিক্যাল নাইফও বলে থাকি। এই মেডিসিনটা দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের কার্বাঙ্কালের কেসে, এই মেডিসিনটা কানের পুঁজের যদি কোনো সমস্যা হয় সেই কেসে, এই মেডিসিনটা অ্যানাল ফিস্চুলার কেসে, এই মেডিসিনটা ল্যাক্রিমাল ডাকেটের ফিস্চুলার কেসে বা যে কোনো ঘায়ের পুঁজ বের করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এবং পুঁজ বেরিয়ে গেলে এই সাইলেশিয়া মেডিসিনটা সেই ঘাটাকে শুকোতেও প্রচুর পরিমাণে হেল্প করে বা সাহায্য করে। আপনি যদি স্কিন সমস্যার জন্য বা চর্মের যে কোনো একটা সমস্যার জন্য যদি সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করেন, তাহলে দেখবেন যে এই ওষুধটা আপনার স্কিনের সমস্যার জন্য বা চামড়ার যে কোনো টাইপের ঘা, ফোড়া, বয়েলস, ফিস্চুলার সমস্যার জন্য খুব মারাত্মকভাবে ভালো কাজ করবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, বাচ্চাদের সমস্যা। বাচ্চাদের মধ্যে দেখা যায় যে অনেক বাচ্চারা আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িতে খাবার দাবার খায়, কিন্তু তাদেরকে দেখে মনে হয় যে তাদেরকে খেতে দেওয়া হয় না বা তাদেরকে অনেক দিন ধরে খেতে দেওয়া হয়নি। এদের কি হয় যে হাত পা সরু হয়ে যায়, এদের পেটটা কিন্তু বড় হয়ে যায়। এদের বিশেষ করে নিউট্রিশনাল যে অ্যাবজর্পশন বা তারা যেটা খাচ্ছে সেখান থেকে যে নিউট্রিশন পাওয়ার যে একটা অ্যাবজর্ব ক্ষমতা বা শোষণ করার ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। এরা ম্যাল নিউট্রিশন হয়ে যায়। এই জন্যই কি হয় যে এদের গায়ে একটা দুর্বলতা থাকে বা শারীরিক একটা দুর্বলতা থাকে, এদের হাড়ে একটা দুর্বলতা হয় এবং এদের হাঁটাচলা করতে প্রচুর পরিমাণে দেরি হয়। এবং এই সব বাচ্চাদের দেখা যায় যে এদের কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, বিশেষ করে মাথাতে প্রচুর পরিমাণে ঘাম হয়। এদের যখন প্রচুর পরিমাণে ঘাম হয়, সেই ঘামের গন্ধ প্রচুর পরিমাণে অফেন্সিভ লাগে বা প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত ঘাম হয়। যদি আপনি এরকম সমস্যা দেখেন, তাহলে কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন।
নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেক বাচ্চাদেরই কিন্তু ফ্রন্টালি ওপেন থাকে বা ফ্রন্টাল বোনটা ওপেন থাকে। নর্মালি বাচ্চা জন্ম হওয়ার 18 মাস বয়সে এসে ফ্রন্টালি যে বোনটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে জয়েন্ট লেগে যায়। কিন্তু এই সব বাচ্চাদের কি হয় যে নিউট্রিশনের অভাব থাকার জন্য তাদের কিন্তু ফ্রন্টাল যে বোনটা থাকে সেটা কিন্তু ওপেন থাকে বা সেটা কিন্তু খোলা থাকে। যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ধরনের পেশেন্টদের সমস্যা কিসে কিসে বাড়ে। এই সব রোগের কিন্তু ঠান্ডা লাগলে প্রচুর পরিমাণে এদের সমস্যা বেড়ে যায়। এরা যদি গায়ে চাদর ঢাকা না নেয় তাহলে কিন্তু এদের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং পিরিয়ড চলাকালীনও এদের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর সমস্যা কমে কখন না, এদের যখন চাদর আপনি গায়ে দিয়ে দেবেন বা এরা যখন চাদর গায়ে নিয়ে নেবে বা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বে বা বসে পড়বে তখন কিন্তু এদের সমস্যাটা অনেকখানি কম থাকে। এই সাইলেশিয়া মেডিসিনটার কিন্তু কমপ্লিমেন্টগুলো হলো থুজা, এর কমপ্লিমেন্ট হলো পালসেটিলা, এর কমপ্লিমেন্ট হলো ফ্লুরিক অ্যাসিড, এর কমপ্লিমেন্ট হলো স্যানিকিউলা। যদি দেখা যায় যে আপনি সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিন কাউকে দিলেন বা কাউকে প্রেসক্রিপশন করলেন বা কেউ সেবন করছেন, তাহলে সাইলেশিয়া মেডিসিনটা তিনি যখন সেবন করছেন তিনি হয়তো সেই সেবন করাকালীন খুব ভালো ছিলেন, তার কিছুদিন পরে তার কিন্তু সমস্যার কোনো পরিবর্তন হলো না বা তিনি ভালো থাকলেন না। যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে তারপরে বা সাইলেশিয়ার যে পরে সেকেন্ড প্রেসক্রিপশনটা যখন আপনি করবেন তখন কিন্তু আর সাইলেশিয়া দেবেন না, তখন তাকে পালসেটিলা দেবেন। এতে কি হবে যে পেশেন্টের যে জায়গাটায় তার প্রোগ্রেশন আটকে ছিল বা রোগের সমস্যাটা যে জায়গাটায় ভালো হওয়াটা আটকে ছিল সেই জায়গা থেকে আবার পেশেন্ট কিন্তু রিকভার করা শুরু করবে বা ভালো হওয়া শুরু করবে। সাইলেশিয়ার যদি আমি ফলোজ ওয়েলের কথা বলি দর্শকবৃন্দ, এর কিন্তু ফলোজ ওয়েলে অনেক মেডিসিন আছে। ইউরিক অ্যাসিড আছে, টিউবারকুলিনাম আছে, পালসেটিলা আছে, লাইকোপোডিয়াম আছে, সেপিয়া আছে, আর্সেনিক আছে, সালফার আছে, গ্রাফাইটিস আছে, নাক্সভমিকা আছে, থুজা আছে। এর অ্যান্টিডোট হলো মার্কিউরাস। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটার ডিউরেশন কতদিন বা আপনি যখন এই মেডিসিনটা সেবন করবেন তখন এই মেডিসিনটার স্পেয়ার অফ অ্যাকশন কতদিন ধরে থাকবে। এই মেডিসিনটার স্পেয়ার অফ অ্যাকশন কিন্তু দর্শকবৃন্দ 40 থেকে 60 দিন পর্যন্ত থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এটাকে আপনারা ডোজ হিসাবে কি করে সেবন করবেন। ডোজ বলতে গেলেই প্রথমেই বলবো যে এর কিন্তু বিভিন্ন ধরনের ডোজ মার্কেটে পাওয়া যায় এবং এর ডোজগুলো হলো 6x, 12x, 30, 200, 1m, 10m এরকম করে কিন্তু অনেকগুলো ডোজ পাওয়া যায়। কিন্তু দর্শকবৃন্দ এর যত লোয়ার পোটেন্সি আপনি ব্যবহার করবেন তত কিন্তু এর যে একটা অ্যাকচুয়াল পাওয়ার সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই আমরা যখন প্রেসক্রিপশন করি বা আমি বিশেষ করে যখন প্রেসক্রিপশন করি তখন কিন্তু সাইলেশিয়ার 6x, 12x বা 30 বা 200-এ কিন্তু বেশিরভাগ টাইমে প্রেসক্রিপশন করি। এক্ষেত্রে 6x যদি আপনি নিতে চান, 6x বা 12x, তখন কিন্তু এটা বেশিরভাগ দেখা যায় যে ব্রণের যদি কোনো কেস হয় বা কোনো নিউট্রিশনাল যদি কোনো ডিফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 6x বা 12x-এর যে পোটেন্সিটা আছে বা বায়োকেমিক ট্যাবলেটটা আছে সেটা কিন্তু বেশিরভাগ টাইমে দেওয়া হয়। যদি আপনি 6x ওষুধটা সেবন করেন তাহলে 6টা করে ট্যাবলেট দিনে 3বার খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ আপনি নিতে পারেন। আর যদি 12x নেন তাহলে 4টে করে ট্যাবলেট দিনে 3বার খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ আপনি নিতে পারেন। আর যদি সাইলেশিয়া 30 নেন বা সাইলেশিয়া 30 নেন, এটা কিন্তু বেশিরভাগ টাইমে দেখা যায় যে বাচ্চাদের কেসে বা যাদের ফোড়া ফুসকুড়ির সমস্যা হয়েছে বা ব্রণের সমস্যা হয়েছে বা কোনো গ্ল্যান্ড ফুলে গেছে, হার্ডনেস রয়েছে, তাদের কেসে কিন্তু সাইলেশিয়া 30 খুব ভালো কাজ করে। এক্ষেত্রে সাইলেশিয়া 30 5 ফোঁটা করে দিনে 3বার 1 চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ সাইলেশিয়া 200। সাইলেশিয়া 200 যদি কোনো ফিস্চুলার সমস্যা থাকে, অ্যানাল ফিস্চুলার যদি সমস্যা থাকে, ল্যাক্রিমাল ফিস্চুলার যদি কোনো সমস্যা থাকে, কান থেকে যদি পুঁজ বেরোনোর কোনো সমস্যা থাকে বা কোনো ঘা হয়েছে, ঘা থেকে পুঁজ বেরোনোর জন্য বা ঘাটাকে শুকোনোর জন্য আপনি সেবন করছেন, তাহলে কিন্তু আপনি সাইলেশিয়া 200 সেবন করুন। কারণ সাইলেশিয়া 200 একদিকে ঘাটাকেও সারাবে বা ঘাটাকে শুকোতে কিন্তু হেল্প করবে। তাছাড়াও সাইলেশিয়া 200 আপনার পাকস্থলীর যে সমস্যা, বিশেষ করে কনস্টিপেশনের যে সমস্যা, সেটাকে সারানোর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে। এক্ষেত্রে সাইলেশিয়া 200 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি 3 থেকে 4টে ডোজ পরপর 3 দিন কি 4 দিন যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি সাইলেশিয়া 1m বা 10m বা হায়ার পোটেন্সি সেবন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার নিয়ার অ্যাবাউট বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান, তার পরামর্শ মতোই কিন্তু আপনি সাইলেশিয়ার পরবর্তী ডোজগুলো বা হায়ার ডোজগুলো সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটা কারা নিতে পারবেন না, না যারা প্রেগনেন্ট মহিলা আছেন তারা নিতে পারবেন না বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা কিন্তু এই মেডিসিনটা নিতে পারবেন না। এই মেডিসিনটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক যে কেউ যে কোনো কেসে নিতে পারবেন যদি তাদের যে শারীরিক সমস্যাগুলো আছে বা মানসিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি এই মেডিসিনটার লক্ষণের সাথে মিলে যায়। এছাড়াও যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন তারাও নিতে পারবেন বা থাইরয়েডের রোগীরাও এই মেডিসিনটা নিতে পারবেন, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও নিতে পারবেন, যাদের সুগার আছে বা ডায়াবেটিসের সমস্যা আছে তারাও কিন্তু এই মেডিসিনটা নিতে পারবেন।
আশা করব দর্শকবৃন্দ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যখন সাইলেশিয়া কাউকে প্রেসক্রিপশন করি বা কোনো পেশেন্টকে সাইলেশিয়া দিই, কী বিশেষের উপর সাইলেশিয়া দিই সেইটা নিয়ে আলোচনা করাটা আপনাদের উপকারে এসছে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারও যদি কোনো হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড বা কোনো রোগ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।